নয়না বলল, সত্যি সত্যি তুষিকে হত্যা করে ফেলেনি তো? আমার ভয় করছে। তুমি জানো, তুষি কোনোদিন সুখের মুখ দেখেনি। যখনই ও বলতো এ পৃথিবীতে ওকে ভালোবাসার কেউ নেই, তখন আমি ওর কাঁধে হাত রেখে বলতাম, ভবিষ্যতে একজন আসবে, তোকে অনেক অনেক ভালোবাসা দেবে। তোর সব সুখ জমা হচ্ছে, তুষি। একদিন সুদে আসলে ফেরত পাবি। এ জীবন ওর সাথে এতটা নিষ্ঠুর হতে পারে না। নয়না কাঁদছে। জিয়ান নয়নার মাথাটা নিজের বুকে চেপে ধরে বলল, শান্ত হও, পাখি। কিছু হবে না তুষির। অন্তর তুষিকে অনেক সুখে রাখবে। অনিকেত জিয়ানকে উদ্দেশ্য করে বলল, শোন, কাল সকালে আন্টিকে বাসায় শিফট কর। আর হ্যাঁ, আন্টিকে কোনো রকমের টেনশন দিবি না। আমি আসি তবে। অনিকেত এক পলক নয়নার দিকে তাকালো। আচ্ছা, নয়নাকে দেখে এত তৃপ্তি পাচ্ছে কেন? রক্তের সম্পর্কে তাই, নাকি হৃদয়ের বন্ধন? দু ভাই বোন একসাথে বড় হলে কত সুন্দর একটা অতীত থাকতো তাদের। জিয়ান বলল, কি রে, তুই কি কিছু ভাবছিস? তুই না চলে গেলি? গেট পর্যন্ত গিয়ে আবার ফিরে এলাম। ভাবছি আজ রাতটা তোদের সাথে কাটিয়ে দিব। জিয়ান নয়নার দিকে সরে অনিকেতকে জায়গা করে দিল বসার জন্য। মনে মনে বেশ অবাক হলো অনিকেত। সে তো বাসায় চলে যাবে, তাহলে হুট করে থেকে যাওয়ার কথা কেন বলল? জিয়ানের জন্য নাকি নিজের বোনের জন্য? অনিকেত ফোন বের করে সায়নাকে টেক্সট করলো, তোমার মামি হসপিটালে ভর্তি। আজ রাতে জিয়ানের সামনে হসপিটালে থাকবো। তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, যান। সায়না এতক্ষণ ধরে অনিকেতের অপেক্ষায় ছিল। অনিকেতের টেক্সট দেখে রিপ্লাই করলো, ওকে ডিয়ার হাবি, নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, মামি এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি সুস্থ। ভর্তি থাকতে হবে কতদিন? কাল সকালে ডিসচার্জ করে দেবে। বাসায় যত্ন করলে দ্রুত সুস্থ হয়ে যাবেন। মেহনুর সবার দিকে কলা আর রুটি এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও কিছু। জিয়ান হাত বাড়িয়ে খাবার হাতে তুলে নিল। নয়না মাথা নিচু করে রেখে নীরবে কাঁদছে। নয়না জানে জাহিন একটা সাইকো। তাকে হত্যাচেষ্টা করার সময় সামান্য পানিটুকুও পান করতে দেয়নি। তৃষ্ণায় ছটফট করছিল, অথচ ঠিক কয়েক মুহূর্ত পর ধাক্কা দিয়ে ফেলে দেয়। নয়না মেহনুরের দিকে তাকিয়ে বলল, জাহিনকে ফোন করুন। জিজ্ঞেস করুন তুষির সাথে কি করেছে। মেহনুর এক মুহূর্তের জন্য থমকে গেল। কিছু সময়ের পর বলল, তুষিকে? তুষি আমার ফ্রেন্ড। আপনার সাইকো হাজবেন্ড তুষিকে কিডন্যাপ করেছে। ফোন করুন, বলুন তুষির কিছু হলে এবার তাকে কেউ বাঁচাতে পারবে না ফাঁসির দড়ি থেকে। অনিকেত বলল, রিল্যাক্স হও, বোন। জাহিন অতটা খারাপ মানুষ না। খারাপ মানুষ না, খারাপ মানুষ না, তবে অসুস্থ মস্তিষ্কের মানুষ। আমি সাক্ষী তার নির্মমতার। আমাকে কিভাবে টর্চার করেছিল আমি জানি, আপনি না। তাই আপনার কাছে খারাপ মানুষ না, তবে আমার কাছে সে একজন সাইকো। জিয়ান নয়নার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি এখানে থাকো, আমি দেখে কি করা যায়। সত্যি যদি জাহিন তুষির সাথে কিছু করে থাকে তাহলে আমি নিজে ওর শাস্তি নিশ্চিত করব। জিয়ান নয়নার হাত ধরে বলল, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি নিজেকে ঠিক রাখবে। একটুও কান্নাকাটি করবে না। রুটি কলা খেয়ে পানি খাও। মেহনুর সেভাবেই দাঁড়িয়ে আছে। সে ভাবতে পারছে না অন্য কোনো মেয়ের সাথে জাহিনের কোনো সম্পর্ক থাকতে পারে। পেটের ওপর হাত রেখে মনে মনে বলল, তুই কেন আমার মতো কপাল পড়া হলি? কেন তোর কপালে এত জঘন্য একজন বাবা জুটল? নয়না নিজের পাশে ইশারা করে মেহনুরকে বসতে বলল। ঔষধি। অন্তর এখনো বসে আছে বকুলতলার সেই বন্ধ টি স্টলের বেঞ্চে। মাথার নিচের দিকে রেখে হাতে চেপে ধরে বসে আছে। রাত অনেকটা গড়িয়ে গেছে। মোবাইলের স্ক্রিনে জলজল করছে তুষির হাসুজ্জ্বল একটা ছবি। ধীরে ধীরে মোবাইলের স্ক্রিনের আলো নিভে গেল, তবু চোখ সেদিকেই আটকে আছে অন্তরের। কানে বাজছে তুষির বলা একটা কথা, পরশু থেকে আমি ভালো থাকবো তোমার ভালোবাসায়। নয়নার ফোনটা আসার পর থেকেই বুকের ভেতরটা কেমন অস্থির লাগছে। চুপচাপ বসে আছে হাতে মাথা চেপে ধরে। জাহিন কোথায় নিয়ে যেতে পারে তুষিকে? কিছুক্ষণ ভাবার পর মাথায় কিছু একটা এল জাহিনের। দ্রুত উঠে গাড়িতে এসে বসল। ড্রাইভার বলল, স্যার, বাসায় যাব না, আমাদের ডেরায় চলো। যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছাতে হবে। স্যার, আপনি তো বহুদিন আগে থেকে সেখানে যাওয়া বাদ দিয়ে দিয়েছেন। দেখো, এখন আমি কথা বলার মতো অবস্থায় নেই। দ্রুত ড্রাইভ করো। আমাকে যত দ্রুত সম্ভব পৌঁছাতে হবে। যেভাবেই হোক তুষিকে বাঁচাতে হবে। ঔষধি। জাহিন গোডাউনে পৌঁছে লাইট অন করে আটকে উঠল। তুষি পড়ে আছে ফ্লোরে। গন্ধে পেট গুলিয়ে উঠছে। মশা মাছি ভুনভুন করছে তুষির দেহের চারপাশে। তুষির শরীর ফুলে ফেপে উঠেছে। শরীর কেমন কালচে বর্ণ ধারণ করেছে। অন্তর হাঁটু মুড়ে বসে পড়ল খানিকটা দূরে। সে হত্যা করে ফেলল তুষিকে। কি জবাব দেব আমি অন্তরকে? কেন, কেন আমার দ্বারা এত বড় একটা ভুল হলো? আমি কি করব এখন? সুইসাইড? আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। মনে পড়ল সেদিন রাতের দৃশ্য। তুষি বারবার বলছিল, আমাকে ক্ষমা করে দাও। আমি অন্তরের ভালোবাসার জন্য বাঁচতে চাই। অন্তত অন্তরের জন্য আমার জীবন ভিক্ষা দাও। কত করুণভাবে বলেছিল কথাগুলো, অথচ হৃদয়ের মতো এভাবেই ফেলে রেখে চলে গেলাম। জাহিন জোরে চিৎকার দিল। বন্ধ রুমের দেয়ালে প্রতিধ্বনি হয়ে তা আবার ফিরে এল জাহিনের কানে। তার মস্তিষ্কে ফিসফিস করে কেউ যেন বলছে, শেষ করে ফেল নিজেকে। তুই জঘন্য একজন মানুষ। অন্তর এসে থমকে দাঁড়ালো। লাশ দেখে সে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল।
দুর্গন্ধ এসে নাকে বাড়ি খাচ্ছে। অন্তর জাহিনের কলার ধরে এলোপাথারি মারতে লাগল। জাহিন চুপচাপ মার খেয়ে যাচ্ছে। কি বলবে, তার তো কথা বলার মতো মুখ নেই। অন্তর জাহিনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলল। ক্লান্ত হয়ে একবার দৃষ্টি দিল লাশের দিকে। আঙুলগুলো ফুলে আছে। আচ্ছা, আংটিটা নেই কেন হাতে? এটা তুষি তো নাকি অন্য কেউ? অন্তর চোখের পানি মুছে বলল, এটাকে। কিন্তু ফ্লোরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছে তুষির ওড়না। জাহিন নিজের ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত মুছে অন্তরের কাঁধে হাত রেখে বলল, বিশ্বাস কর, আমি শুধু তুষিকে ভয় দেখাতে চেয়েছিলাম, তোর ভালোবাসাকে কেড়ে নিতে চাইনি। অন্তর ঘুরে জাহিনের বুক বরাবর একটা লাথি মারল। জাহিন খানিকটা দূরে ছিটকে পড়ল। গর্জে উঠে অন্তর বলল, তোর মতো মানুষ আমার বন্ধু, এটা ভাবতে আমার ঘৃণা হয়। তোর কি এমন ক্ষতি করেছিলাম আমি? তুই আমার বোনের হত্যাকারীদের সেভ করেছিস, আর এখন আমার ভালোবাসার মানুষটাকে শেষ করে ফেললি। তুই জানিস এই মেয়েটা এতটুকু জীবনে কোনোদিন সুখের মুখ দেখেনি, একটু ভালোবাসার উষ্ণতা কোনোদিন পায়নি। তোর মানুষ হত্যার নেশা উঠেছিল যখন, তুই আমাকে কেন হত্যা করলি না? আমি অন্তর কথা দিচ্ছি, তোকে আমি এর চেয়ে ভয়ঙ্কর মৃত্যু দেব। অন্তর তেড়ে এসে জাহিনের গলা চেপে ধরল দু হাতে। জাহিন কোনো প্রতিবাদ করছে না, সে যেন মৃত্যুর অপেক্ষায় আছে। জাহিনের চোখ লাল হয়ে পানি চলে এসেছে, শ্বাস আটকে যাচ্ছে, মুখ থেকে লালা বের হচ্ছে। অন্তর পূর্ণ শক্তি দিয়ে জাহিনের গলা টিপে ধরে আছে। হ্যাশ চলবে অর্ধাঙ্গিনী, দ্বিতীয় পরিচ্ছদ। মুসাইবা রিভানা। পর্ব 25। অন্তর জাহিনের গলা ছেড়ে দিয়ে লাশের একদম কাছে এসে বসল। নিজের মোবাইলের ফ্ল্যাশ অন করে খেয়াল করে তাকিয়ে রইল লাশের মুখের দিকে। পচা গন্ধে পেট গুলিয়ে বমি আসল। অন্যদিকে সরে এসে হড়হড় করে বমি করে দিল। পা বিছিয়ে বসে বলল, এটা তো তুষি না। তুষিকে কোথায় রেখেছিস? ভালোয় ভালোয় বলে দে জাহিন। আমি জানি না তুষি কোথায়। বলেই বের হয়ে এল গোডাউন থেকে। রুমে এসে চোখে মুখে পানি দিয়ে বেডের উপর পড়ে রইল। অন্তর এল কিছুক্ষণ পর। জাহিনের পাশে বসে বলল, তুই আমাকে তুষির ঠিকানা বল। আমি জানি না, এই মেয়েটাকে তুষি ভেবে কিডন্যাপ করে এনেছিলাম। আম্মুর অসুস্থতার কথা শুনে দ্রুত চলে গেছি, আজ এসে দেখি এই অবস্থা। অন্তর জাহিনের দিকে তাকিয়ে বলল, মানুষ মারতে তোর হাত কাঁপে না? না জানি কার মায়ের বুক খালি করেছিস তুই। জাহিন, তোকে আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, বল তুষি কোথায়? সত্যি বলছি, আমি জানি না। অন্তর উঠে দাঁড়িয়ে বলল, আমি এখন যাচ্ছি জাহিন। যদি কোনোদিন জানতে পারি তুষির কিডন্যাপের সাথে তোর কোনো হাত আছে, আমি আল্লাহ তাআলার কসম করে বলছি, তোকে আমি নিজের হাতে খুন করব। অন্তর চলে যেতে জাহিন চোখ বুজে ফেলল। তার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। তুষি যে আর এই পৃথিবীতে নেই, এই কঠিন সত্য বলার সাহস তার নেই। মিথ্যে বলেও কেমন ভেতরে ভেঙে পড়েছে। জাহিন ছাদের দিকে তাকিয়ে বলল, কিছু কিছু ভুল কখনো শুধরানো যায় না। আমার ভুলের মাসুল হিসেবে আমার জীবন দিয়ে দিতে হবে। এত মহৎ কেউ হতে পারে? নিজের জীবন শেষ করে দেওয়া কি এতই সহজ? আমি বাঁচতে চাই, কিন্তু এ সমাজে আমার বাঁচার কোনো অধিকার নেই। পুরনো একটা পরিত্যক্ত ভবনের ঘরে পড়ে আছে তুষির লাশটা। শরীর কেমন কালচে হয়ে ফুলে উঠেছে। সামনে বসে আছে একজন মধ্যবয়সী নারী, সে কাঁদছে। বাড়িতে আরো দুজন মহিলা, তারা চুলায় গরম পানি বসিয়েছে। এরা তুষিকে শেষ গোসল করিয়ে সাদা কাফনের কাপড় পরিয়ে জীবনের শেষ সাজ সাজাবে। এরপর তুষির অস্তিত্ব এই দুনিয়া থেকে মুছে যাবে। লাশের মিছিলে হারিয়ে যাবে তুষির নাম। শেষবারের মতো তুষিকে একবারের জন্য অন্তর দেখবে না, জানবেও না কোথায় আজ তার প্রিয়তমা অর্ধাঙ্গিনীর সমাধি তৈরি হচ্ছে। মধ্যবয়সী মহিলা জাহিনকে কল করে বলল, আর 1 ঘন্টার মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তারপর লাশ কি করব আমরা? জাহিন বলল, লাশ ফ্রিজিং গাড়িতে তুলে দেবেন। লাশের সাথে আপনি যাবেন। লাশ দাফন হবে নারায়ণগঞ্জের 2,500-এর বদ্দি বাজারের এক গ্রামে। আপনি আসবেন না? না, আপাতত আমি আসব না। তবে আমার 5 জন লোক থাকবে। আপনি ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি হবে না। কল ডিসকানেক্ট হতেই মহিলা অরুণার আঁচল দিয়ে চোখের কোণে জমে থাকা নোনা পানি মুছে নিল। তুষির লাশ এনে প্রথমে বরফের উপর রেখেছিল গন্ধ দূর করার জন্য। মানুষ সবচেয়ে বেশি ভয় পায় মৃত্যুকে। মহিলাটি তুষির কাফনের মুখ বন্ধ করে বলল, মানুষ মৃত্যুকে ভয় পায় না। কারণ জন্ম যখন হয়েছে, মরতে একদিন হবেই। কিন্তু মানুষ প্রিয় মানুষকে ছেড়ে যেতে ভয় পায়, ভালোবাসার মানুষদের চিরতরে হারিয়ে ফেলতে ভয় পায়। মানুষ মূলত মৃত্যুকে নয়, সুন্দর পৃথিবীতে ছেড়ে যেতে ভয় পায়। অবশেষে সব ভয় জয় করে প্রিয় মানুষদের একা রেখে মৃত্যুর কাছে পরাজয় স্বীকার করতে হয়। পরপারে ভালো থেকো তুষি। এই জীবনে যা কষ্ট সহ্য করেছ, পরপারে তার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে কবরে ভালো রাখুক। ঔষধি। নয়না অস্থির হয়ে ঘরে পায়চারি করছে। অনিকেত নয়নাকে শান্ত করার চেষ্টা করছে। নয়না অনিকেতের দিকে তাকালো। রাগ হচ্ছে অনিকেতের উপর, কেমন অতিরিক্ত দরদ দেখাচ্ছে। অনিকেত নিচের দিকে তাকিয়ে আছে। কি সমস্যা আপনার? বলেই অনিকেতের দিকে তাকালো। নয়নার চোখে এই প্রথম অনিকেতের চেহারার সাথে তার বাবার চেহারার মিল খুঁজে পেল। নয়না খানিকক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, প্লিজ ভাইয়া, আপনি গিয়ে আপনার জায়গায় বসুন। অনিকেত বসে পড়ল। নয়না জিয়ানকে কল করল।
ওপাশ থেকে রিসিভ করে বলল, জাহিন আর অন্তর, কারো কোনো খোঁজ পাচ্ছি না। দুজনের একজনও কল রিসিভ করছে না। নয়না বলল, এত রাতে তুমি ওদের কোথায় খুঁজবে? চলে এসো হসপিটালে, সকালের সোজা থানায় গিয়ে কেস ফাইল করব। নয়না ফুপিয়ে কেঁদে ফেলল। অনিকেত জিজ্ঞেস করল, কি হয়েছে? অন্তর ভাই ফোন ধরছে না। নয়না কাঁদো কাঁদো গলায় বলল, আমার বুকটা কেমন করছে, সবকিছু কেমন এলোমেলো হয়ে আছে। আর এই রাতটা এত দীর্ঘ কেন? অনিকেত নয়নার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলল, পানি খেয়ে একটু রিল্যাক্স করুন, আমরা সকালের মধ্যে কোনো খোঁজ না পেলে থানায় যাব। ঠিক তখনই নয়নার ফোনে একটা অজানা নম্বর থেকে মেসেজ। তুষি বেঁচে নেই, আজ রাতেই তার দাফন সম্পন্ন হবে। প্লিজ এই কথাটা এখন কাউকে বলবেন না। যদি এখন কথাটা গোপন রাখেন, তাহলে পরবর্তী সব আপডেট জানানো হবে আপনাকে। নয়নার হাত থেকে ফোন পড়ে গেল। অনিকেত বলল, কি হয়েছে, শুনয় না? নয়না ফিসফিস করে কিছু বলল, কিন্তু তার মুখ থেকে কথা বের হচ্ছে না। ফ্লোরে বসে পড়ল নয়না। ঔষধি। দুঃস্বপ্নের মতো ভয়ঙ্কর একটা রাতের পর অবশেষে নতুন ভোরের আলো ফুটেছে। নয়না হসপিটালের কেবিনের এক কোণে দাঁড়িয়ে নামাজ আদায় করল। নামাজ শেষে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, আমি কি করে মেনে নেব যে তুই আর এই পৃথিবীতে নেই? এভাবে কেন ফাঁকি দিলি আমাকে? একবার কি আমার সাথে দেখা করতে পারতি না? নয়নার ফোনের নোটিফিকেশন বেজে উঠল। কাঁপা কাঁপা হাতে ফোনটা হাতে নিয়ে দেখে, তুষির কাফন জড়ানো ছবি, কবরের ছবি, নিচে তুষির কবরের ঠিকানা লেখা। নয়না চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিল। মিতা বেগম হাতের ইশারায় নয়নাকে কাছে ডাকছেন। নয়না নিজেকে সামলে নিয়ে মিতা বেগমের সামনে গিয়ে দাঁড়াল। মিতা বেগম বললেন, কাঁদিস কেন? আমি তো সুস্থ হয়ে গেছি। বাসায় যাব কখন আমরা? মিতা বেগম নয়নাকে আরও কাছে ডাকলেন। এরপর নিজের হাতে নয়নার চোখের পানি মুছে দিলেন। নয়না মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। সহ্য করতে না পেরে কেবিন থেকে বেরিয়ে জিয়ানকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগল। কান্না করতে করতে নয়না কথা বলতে পারছে না। জিয়ান নয়নাকে জড়িয়ে রেখেছে। নয়নার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে তোমার জান? বলো আমাকে। নয়না মুখ থেকে কথা বের করতে পারল না। নিজের মোবাইলটা জিয়ানের দিকে বাড়িয়ে দিল। জিয়ান ছবিগুলো দেখে বলল, এটা কি তুষি? নয়না হয় সূচক মাথা নাড়াল। জিয়ান নয়নাকে আরো গভীর মমতায় জড়িয়ে ধরে বলল, শান্ত হও। আম্মুকে বাসায় রেখে আমরা যাব ২৫০০। সবাই মিলে একসাথে চৌধুরী বাড়িতে এল সকাল ৯টায়। নয়না কারোর সাথে কোনো কথা বলেনি, নীরবে কেঁদে যাচ্ছে। মিতা বেগমকে নামিয়ে দিয়ে জিয়ান আর নয়না চলে গেল। নাজিম চৌধুরী, অনিকেত, ঈশান, মেহনুর বাসায় এল। মিতা বেগমকে বাসায় রেখে অনিকেত বলল, আন্টি, আমার তো হসপিটালের ডিউটি আছে, এখন আমাকে যেতে হবে, পরে এক সময় আসব। ডাক্তার ঈশান আর ডাক্তার অনিকেত একসাথে চৌধুরী বাড়ি থেকে বের হলো। পাশের বিল্ডিংয়ের বারান্দা থেকে দুজন মেয়ে বলল, চৌধুরী বাড়ি নাকি হ্যান্ডসাম গার্ডেন। ইয়ার, এই বাসার ছেলেগুলো জাস্ট মাখন। মাখন হলেও বাকি একটাকেও তো পটাতে পারিনি। বাদ দে, আমাদের পেছনে ঘুরে যৎসব ফাত্রা পোলাপান। এরকম একটা হ্যান্ডসাম গুড লুকিং ছেলে কি আমাদের পোটাতে আসতে পারে না? আরেকজন হেসে বলল, যে দেখ, এদেরকে মেয়েরা পোটায় না, পোটাবে ছেলেরা। বাদ দে, যে পোটাক আমাদের কি হ্যাশ চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।